এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি দলের সঙ্গে তাদের একটি সংঘাত সংঘর্ষের খবর আমরা দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি আপনি শুনেছেন বা দেখেছেন, তারই আক্ষেপ, মানে একজন প্রবীণ রাজনীতিবিদ, সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি যদি সেই জায়গা থেকে এই আক্ষেপটি আজকে প্রকাশ করতে হয়, কেন? ফখরুল সাহেবকে যদি আবার কাউন্টার জিজ্ঞেস করি, আপনি আপনার দলই তো আপনারা 3বার দেশ পরিচালনা করেছেন, আপনার ব্যুরোক্রেসি রিফর্ম করবার জন্য কি করেছেন? আপনি আপনার যেটা প্রত্যাশা করছেন আর আপনি যা করছেন দুটার সাথে মিলছে না। সহিংসতার ব্যাপারে দেখেন যে মানে এই খাইসলতটার নাম হচ্ছে আওয়ামীপনা। মুখের কথার বদলে আপনি গায়ে হাত তুলবেন। কেন আওয়ামীপনাটা কাজ করবে? মানে এইটা তো আমরা তো এইটা জানতে চাচ্ছি আমাদের সহযোদ্ধাদের কাছ থেকে। বিএনপি তো আমাদেরও দল, মানে বিএনপি কি মানে গণ অভ্যুত্থানের পক্ষের দল না? বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসছে যে সময়টাতে তার কোনো হস্টাইল অপোজিশন নাই, তাকে টেনে হিচড়ে যেন তেনভাবে ক্ষমতা থেকে নামায় ফেলতে চায় সকাল সন্ধ্যায়, এমন কোনো বিরোধী দল নাই বাংলাদেশে এখন। সবাই জাতীয়তাবাদী রাজনীতি করে, মোটা দাগে শহীদ জিয়ার ক্যানভাসের পলিটিক্স করতেছে। তাহলে এইরকম একটা সময় যারা সবাই আপনারা মিলে জামাতের সাথে আপনাদের পরকীয়ার ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক 25 বছরের, আপনারা হঠাৎ করে তাদের বিরুদ্ধে খেপলেন কেন? মানে তাদের সাথে আপনাদের এই সম্পর্ক কি সমস্যা হইল? আপনারা এনসিপি আপনাদেরকে আপনারা এত কৃতজ্ঞ, জুলাইয়ের পরে দেখলাম প্রত্যেক নেতার সেই অশ্রু সজল বক্তব্য, এই বাচ্চাদের প্রতি তাদের কৃতজ্ঞতা, অনেকেই এখনও স্বীকার করেন যে তাদের প্রতি কৃতজ্ঞতা, আপাও মাত্র বললেন। তাহলে সেই ছেলেবেলের উপরে খেপতেছেন কেন? ওদের 2-4টা বক্তব্য আপনার ভালো না লাগে, সমস্যা কি? আপনি ইগনোর করেন। মানে সব বক্তব্য, বিএনপি নেতাদের বক্তব্যই তো আমরা খুব বিরক্ত তো। পার্লামেন্টে বিএনপির অধিকাংশ এমপিরা যে সকল মানে বাকাওয়াজ, লো ক্লাস গার্বেজ বক্তব্য দিচ্ছে, কী করবো এটা নিয়ে? মানে আমরা কারো গায়ে হাত তুলবো? আমি তো বলছি যে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের মতো বক্তব্য দিচ্ছেন, এমপিদের মতো দিচ্ছেন না। তাহলে এখন কারো বক্তব্য ভালো না লাগবে না, তার গাড়িটা ভেঙে দিবেন, ওরে মারবেন, লাঠিসোঁটা নিয়ে পিটাবেন, পিটায় এলাকা ছাড়া করবেন, এরপরে পুলিশকে দিয়ে 140 ধারা জারি করাবেন, এরপরে ট্রাক বসাবেন, এরপরে ট্রাক্টর বসাবেন, এরপরে অ্যাম্বুলেন্স বসাবেন, লাশবাহী গাড়ি বসাবেন। মানে এগুলো কি? আবার মামলা নেবেন না, কাউকে গ্রেফতার করবেন না। মানে এগুলোই তো আওয়ামী লীগের আমলে আমরা দেখছি। এখন এই জিনিসগুলো যদি আপনিও কন্টিনিউ করেন, তাহলে আপনার মধ্যে পার্থক্যটা কি হলো? আপনার 31 দফা তো হবিগঞ্জে কবর রচনা হয়ে গেছে। 31 দফার যে স্পিরিট, রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করবার, প্রত্যেকটা জায়গা তো লঙ্ঘিত হয়েছে ওখানে। সিলেটে যেখানে যেখানে মারামারি করতেছেন, বাংলাদেশের কোথাও পদযাত্রা নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা ছিল না। আপনি এখন পদযাত্রাকে, এনসিপির প্রোগ্রামকে একদম টক অফ দ্য টাউন বানিয়ে দিয়েছেন। কী লাভ হয়েছে? তাহলে এনসিপি সরকারকে বাধ্য করতে পারছে যে 140 ধারা জারি করা যায়, আমরা ওইখানে প্রোগ্রাম বাস্তবায়ন করে তারপরে মাঠ ছাড়বো। কী লাভ হয়েছে? কে জিতলো? কেউ কি আসলে জেতে এই ধরনের সিচুয়েশনগুলোতে? পুলিশ যে আচরণ করতেছে দেখলাম, মেয়েদেরকে ধাক্কি হাবিজাবি, 144 কোথায় পৌরসভার ভিতরে আপনি শ্রীমঙ্গলে গাড়ি আটকায় দিচ্ছেন। মানে এগুলো অপ্রয়োজনীয় ছিল আর কি। আপনার কারো বক্তব্য ভালো লাগে না, আপনি তাকে নিয়ে ট্রোল করেন, তাকে নিয়ে মিম বানান। মানে তার কি অনেক ক্রিয়েটিভ প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে, তো তাকে নিয়ে আপনি প্রতিবাদ কর্মসূচি দেন, মানববন্ধন করেন। মানে আপনার নেতাকর্মীকেও তো আপনি একটা গণতান্ত্রিক ফ্রেমে আনবার অভ্যেস করাতে হবে। এবং ভিডিও ফুটেজ কোত্থেকে আসছে দেখেন, অধিকাংশ ফুটেজ আসছে কিন্তু জাতীয় গণমাধ্যম থেকে না। ফুটেজ আসছে কিন্তু যারা মারছে, ও লাইভে বলতেছে এই ভালোভাবে ক্যামেরা ধর, পিছন থেকে যেন আমার চেহারা দেখা যায়। তারপরে পিছনে গেঞ্জিতে পড়া হচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্র দল। এখন বিএনপির একজন নেতা আমাকে বলছেন যে এগুলো ছাত্রলীগের ছেলেপেলের কাজ, ভিতরে ঢুকে এই কাজগুলো করছে, 2টা দলের ভিতরে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে এটা নষ্ট করে দেওয়ার জন্য। এই কথাটা যদি সত্য হয়ে থাকে, এটা তো আরও ভয়ঙ্কর। তাহলে কি আজকে আমরা ধরে নেব যে বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, এদের সবার ভিতরে যে গণ অভ্যুত্থানের ভ্রাতৃপ্রতিম সম্পর্কটা আছে, এই সম্পর্কটা ধ্বংস করবার জন্য চেষ্টা করা হচ্ছে অনলাইনে অফলাইনে? আপনারা সে ফাঁদে পড়ছেন, আপনাদের নেতাকর্মীরা সে ফাঁদে পড়ছে। তাহলে এটা তো আরও ভয়ঙ্কর হবে। 6 মাসের ভিতরে যদি আপনি তার নিয়ন্ত্রণ হারায় ফেলেন, এরপরে কি হবে? বিএনপি নেতাকর্মীদেরকে বলতেছি, ভাই 1 থেকে 6-এর কথা মনে রাখিয়েন। এই বিএনপি কিন্তু অপারেশন ক্লিন আউট করছে, এই বিএনপি কিন্তু র্যাব বানায়া হাজার হাজার দলের নেতাকর্মীরা কিন্তু আজিমপুর পাঠায় দিছে, লাশ পাওয়া যায় না কিন্তু। অতএব এই বাস্তবতাগুলো মাথায় রাখিয়েন। আপনারা যারা বেশি বাড়তেছেন, মানে 5 তারিখের পরে হাইব্রিড বিএনপি হয়েছেন, আপনাদের বাস্তবতাগুলো মাথায় রাখেন। কিন্তু বিএনপি যখন ইনটলারেবল হয়ে যাবে,
পাবলিক সেন্টিমেন্ট যখন প্রচণ্ড রকম বিপক্ষে চলে যাবে তখন বিএনপি কিন্তু হার্ডলাইনে যাবে, তাদের এই হার্ডলাইনে যাওয়ার ইতিহাস আছে। অতএব বাড়াবাড়ি বেশি করিয়েন না, সবাই মিলে একটা গণতান্ত্রিক পলিটিক্স করা দরকার। আমি এনসিপির বন্ধুদেরকে বলবো যে ভাই, আমি তো সারাদিন বিএনপি সমালোচনা করতেছি, মনিয়াপার সাথে একসাথে পাশে বসে তো সারাদিন বিএনপি সমালোচনা করি, এই জন্য কি মনিয়াপার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে? রাজনীতির ভাষা ব্যবহারের ব্যাপারে সম্মানিত হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক পলিসির সমালোচনা করতেছি প্রতিদিন, কই তাকে তো এই জন্য আমাকে কোনো স্ল্যাং বলতে হচ্ছে না, তার বাবা মা পরিবার নিয়ে তো কোনো কথা বলতে হচ্ছে না, বিএনপির কোনো নেতা মনিয়াপার বংশ এগুলো নিয়ে তো আমাকে কথা বলতে হচ্ছে না। আমি মনিয়াপার সাথে দ্বিমত করতেছি, আমি আপনার সাথে একমত না, এই পয়েন্টে একমত না, আপনার পলিসি এখানে কন্ট্রাডিকশন আছে, আপনার কথা কাজে মিল নাই, বলেন আপনি। তো এই জন্য আমাদের সহযোদ্ধা বন্ধুদেরকে বলছি, রাজনৈতিক ভাষা প্রয়োগের ব্যাপারে আমাদের সবার এক লিমিটেশন আছে। আমি আমাকে সহই বলছি যে আমাদের সবার এই ব্যাপারে সতর্ক থাকা দরকার, কারণ দিন শেষে আমাদের রাজনীতির ক্যানভাসটা একই জায়গায়, দ্বিমত আছে কিন্তু মোটা দাগে ক্যানভাসটা এক জায়গাতে। জি, আমি যেই আমলারা আওয়ামী লীগের হয়ে জনতার মঞ্চ করে আপনাদের দলকে ক্ষমতা থেকে নামিয়েছে, তাদের কারো বিচার করেছেন? আপনারা তো ক্ষমতা আসলেন তারপরে 2001-এ আবার, তাদের কোনো আমলাদেরকে কি আপনারা বিচার করেছেন যারা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে? কোনো প্রজাতন্ত্রের কর্মচারী সরকার ক্ষমতা থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে তো সে প্রতিবাদ করতে পারে না, তাদের এক নিজস্ব মেকানিজম আছে তার দাবি দেওয়া ডিল করবার জন্য। আপনি তো ডিল করেন নাই তো সাডেনলি যেটা সমাধানের অংশ আপনি ছিলেন কিন্তু সমাধান করেন নাই, কিন্তু আপনি কিভাবে আশা করেন সেখানে সেই বাগানে ফুল ফুটবে? আপনি তো রাজনীতিই করেছেন আগাছার মধ্যে, ওটা তো নিড়ানি দেন নাই। তো নিড়ানি না দিয়ে আপনি কীভাবে আশা করছেন যে এখানে কোনো সমস্যা থাকবে না, সংকট থাকবে না? আবার প্রমোট করছেন কাদেরকে দেখেন। গত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম করা হয়েছিল, সচিবালয় দেখবেন প্রচুর মিছিল মিটিং করছে, ইনুস সরকারকে সকালে বিকালে নাকানি চুবানি খাওয়াই দিছে এরা। তাদের নেতাকে আপনি এডিশনাল সেক্রেটারি পদমর্যাদায় নির্বাচন কমিশনে বসিয়েছেন। 18 সালের পর থেকে যে ধুমায় বিএনপি রাজনীতি করছেন, তাহলে আপনি কীভাবে আশা করছেন? মানে আপনাদের কথার ভিতরে তো আমি বৈপরীত্য দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা হচ্ছে যে আপনাদের তো নিজেদের দায় নিতে হবে, যেহেতু আপনারা মোটা দাগে আপনারাও তো 15-20 বছর এই দেশটা শাসন করেছেন। আপনারা কি করেছেন এই ব্যুরোক্রেসি, এই আমলাতন্ত্রকে রিফর্ম করবার জন্য, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, সেগুলোর চেষ্টা আপনারা করেন নাই তো। দলীয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, গত সপ্তাহে দেখলাম সরকারি প্রতিষ্ঠানে বিএনপির 31 দফার 8ম দফায় বলা আছে যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নীতিমালা প্রণয়ন করে তারপরে যোগ্যতা মেধার ভিত্তিতে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। কি নীতিমালার ভিত্তিতে দিলেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানালেন, নির্বাচন কমিশনে বসালেন, বিভিন্ন কর্পোরেশনে বিভিন্ন জনকে দায়িত্ব দিলেন, সব দলীয় পদধারী লোক। দলীয় পদধারী লোক মানে আপনার দলের জন্য সে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, জেল খাটছে, এরকম জেল তো লাখ লাখ মানুষ খাটছে। যাকে তাকে আপনি আইনে বসায় দিবেন এখানে আপনার পদে আছে বলে, সেই কাজটার জন্য ফিট কিনা, সুইটেবল কিনা, সে আমলা না হোক আপনার দলেরই হোক, আপনি ভেটিং করলেন কিনা সেই কাজটার জন্য প্রপার অ্যান্ড ফিট। তাহলে আপনার কাছে আবার আসবো, মনিয়াপার কাছে আসতে চাই। আপা, আমরা ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুনছিলাম, তিনি অনেক কথা বলছিলেন যে বিএনপির কি আসলে নিয়ন্ত্রণ নেই কিনা, বা বিএনপির নেতাকর্মীরা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে চলে গেছে কিনা। আসলে বিষয়টি কি তাই, বা দায়ের একটি কথা বলছেন, দায় এড়াতে পারেন কিনা? ফুয়াদ অনেকগুলো কথা বলেছে, কিছু কথা আংশিক সত্য, কিছু কথা মধ্যে রকম ফের আছে। আমি বলবো না যে অসত্য, রকম ফেরে যেটা বলছে, সরকারি দল হলে ফুয়াদকেও আমি অর্ধ পাগল হিসেবে বুঝবো। কেন? মাথা ঠিক থাকার কথা না, থাকে না। এবং কে যে আসল কে যে নকল বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি দলে এটা ভীষণ, একদম ফুয়াদ সত্যি কথা বলেছেন যে হাইব্রিড বিএনপি, হাইব্রিড অনেক বিএনপি চলে আছে। যে মিছিলটা 1000 লোকের মিছিল হয় কথার কথা, সেই মিছিলের পিছনে বা মধ্যখানে যদি 2 জন বিএনপি যদি শেল্টার দেয়, 5 জন আওয়ামী লীগকে, 2 জন জামাতকে, 1 জন এনসিপিকে, 1 জন এবি পার্টিকে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। যদি শেল্টার দেয়, শেল্টার না দিলে কেউ চিনে ফেললে ফাইন, চিনে ফেললে আপনি জাকির, আমি আপনার সঙ্গে টকশো করছি, আপনি এখানে কেন, আমি তখন বলতে পারি। এটা আপনি বলতে পারেন আমি সাংবাদিক, আমি আসতেই পারি, বা আমি আরেকটা দল আপনার দলই করি, আমি আসতেই পারি। তো এখন কথা হলো যে সরকারে থাকলে এটা সব সময় সবার জন্যই প্রযোজ্য। আরেকটা জিনিস, বাংলাদেশের যে গুপ্তটা ছেড়ে দেওয়া হয়েছিল, গুপ্ত প্রকাশিত হওয়ার পরে কিন্তু মানুষ আগেও জানতো না তা না, ওটাকে স্পাই হিসেবে ধরতো, 1 জন 2 জন, হাজারে লাখে। কিন্তু ঝাঁকে ঝাঁকে গুপ্ত যখন প্রকাশিত হওয়া শুরু করলো, এখন কিন্তু সবাই তটস্থ,
কিন্তু কিচ্ছু করার নাই। আপনাকে আমি সন্দেহ করতে পারি, আমি ফুয়াদকে সন্দেহ করতে পারি যে ফুয়াদ সত্যিকার অর্থে জামাতের লোক, কিন্তু ফুয়াদ এবি পার্টি করে। এবি পার্টি শুধু করেই না, সেক্রেটারি জেনারেল। এখন তার কিন্তু যুক্তি আছে, সেই যুক্তিকে আমি বলতে পারি। আমার কাছে ওই প্রমাণ নাই, আমি অনেকগুলো প্রমাণ অঘোষিত দিতে পারি, কিন্তু ফুয়াদ যখন আমাকে বলবে যে আপনি দেন কাগজ, দেন কাগজ কথা বলবে, আপনার এই কথা তো কথা বলবেন, আপনি আমাকে কোথায় দেখেছেন, ছবি কথা বলবে, আমি তো সেটা দিতে পারবো না। বাট আমি মনে করতেই পারি যে জামাত কিছু দিনের জন্য তাকে এখানে রেখেছে, বা জামাতের এটা রেস্টিং টিম হতেই পারে, এটা আমি বলতে পারি। ঠিক তেমনই ফুয়াদও আমাকে বলতে পারে। এটি আসলে এটা ডেঞ্জারাস এই সমস্যা। তার বিরুদ্ধে এই ধরনের কথা বলা হয়, আপা আজকে আমাকে বলতে পারে যে এই যে কিছুদিন আগে যেতগুলো প্রকাশিত হলো আপনার দলে নাই, এটা কে বলছে? আমি তার সাথে এই ব্যাপারে একমত হয়ে বলতে পারি, যেখানে মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেছেন এই ছেলে তুমি আরেকবার কথা বললে আমি তোমাকে গুপ্ত বলতে বাধ্য হব, তার মানে কি তার ভেতরেও গুপ্ত এবং সুপ্তের একটা আলো আঁধারির খেলা চলছে, যে হ্যাঁ এরকম হতে পারে, নইলে আমি স্বাভাবিক বক্তৃতায় সে কেন কথা বলছে, কেন আমার এটা কন্ট্যাক্ট করছে। তো এই জায়গাটায় সময়টা ভীষণ অসময়, আমি সেটাই বলবো। দেখেন এনসিপিতে একজন নাহিদ আছে, বেশ ভদ্র ছেলে, ভদ্রলোক, আমি কোনো নোংরা ভাষায় তাকে কথা বলতে শুনিনি। একটা রাজনীতিক চিফ হিসেবে যেভাবে কথা বলা দরকার বলে, আমি এটা মেনে নিব। তাকে নিয়েও তো ট্রল করা হয়। ট্রল তো আপনার সবাইকে নিয়ে করা হবে, ট্রল আপনার প্রধানমন্ত্রীকে নিয়ে করা হয়, ট্রল আমাকে নিয়ে করা হয়, ট্রল ফুয়াদকে নিয়ে করা হয়, ট্রল করা হোক। রাজনীতিবিদ আমরা কিন্তু জনগণের কাজ করার জন্য মাঠে নামছি, জনগণ আমাদের অনেক কিছুই বলতে পারে, ফাইন, ট্রল করুক, কিন্তু ট্রলটা এক জিনিস আর গালাগালি একজন নাহিদ ইকুয়াল টু একজন নট পাটোয়ারি, একজন আক্তার তো ওদের সেক্রেটারি জেনারেল। আক্তার কখনোই আমি দেখি নাই তাকে না সংসদে না বাইরে কোনো একটা বাজে কথা বলতে। তো এই কথাগুলো তো আমরাই বলছি, তাহলে একটা নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে, এবং সে সকল অনিষ্টগুলোর জন্য দায়ী। প্রতিদিন আপনি যদি গালি শুনেন, এবং আপনি স্পষ্টভাবে, এখানে অস্পষ্ট নয়, ট্রল না, আপনার নাম ধরে গালি দিচ্ছে, আপনি যখন গালি শুনবেন, আপনি তো একজন মানুষ, গালি আপনি আপনার বাবা মা তুলে গালি, আপনাকে তুলে গালি, আপনার ফ্যামিলি তুলে গালি, যখন আপনি এই ধরনের গালি শুনবেন, একটা পর্যায়ে আপনার শিক্ষা কিন্তু আর আপনার সঙ্গে থাকবে না। তার প্রমাণ আমি আরেকটা টেলিভিশনে বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 89-তে ডাকসু নির্বাচন হয়েছিল। ডাকসু নির্বাচনে দুদু রিপন পরিষদ ছিল বিএনপিতে, তো সেখানে মুস্তাক ওই সিলেটের যে ভিপি সুলতান মাহমুদ মনসুর, তারা পাশ করলো। তো এই যে দুদু ভাইয়ের নামে পরের দিন ছাত্রলীগ এবং তাদের যে সংগঠন জোট, তারা মিলে একটা মিছিল করলো। তো দুদু ভাইয়ের নাম দুদু, তারা ডানুর কোট্টা নিয়ে বাইর হয়ে, মানে চরম স্ল্যাং একটা অবস্থা। এরপরে ধাওয়া পাল্টা ধাওয়া, এটা নিয়ে হলো। ফেল পাস নিয়ে কিন্তু হলো না। পাশ করার জন্য আপনাকে বিকৃতভাবে তো আপনার উপস্থাপনের দরকার নাই। এই যে বিকৃত, যে কোনো জিনিস বিকৃত, তাও যদি ওপেন যদি হয়, এটা অনেকেই ধরে রাখতে পারে না। গতকালকে পরশুদিন যে বক্তব্যটা হয়েছে, তারপরে যে সাধারণ জনগণ, বিএনপি ইতিমধ্যে বলেছে বিএনপির লোক ছিল না, আপনারা যদি থাকে তাহলে আপনারা প্রমাণ, এখন তো প্রমাণ কোনো সাংবাদিকের কাছে থাকে না যে সাংবাদিকরে পয়সা দিয়ে কেনা যাবে, প্রমাণ এখন প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক মানুষের পকেটে প্রমাণ। তো প্রমাণ যদি থাকে আপনারা বলবেন যে হ্যাঁ এ ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, যুবদল ছিল, বিএনপি ছিল, তাহলে বলতে পারেন। আপনি ছিল না, আপনি সন্দেহ করতে পারেন, বাট আপনি শিওর হয়ে বলতে পারেন না। 2 নাম্বার, আপনি জিকে গৌসকে আপনি মাফিয়া বানায় দিলেন, আপনি চাঁদাবাজ বানায় দিলেন, আপনি সন্ত্রাসী বানায় দিলেন। এখানে জিকে গৌসের তো কোনো কাজ ছিল না, আপনি বানায় দিলেন একজন এমপিকে, অথচ আপনাদের দলেও কিন্তু এমপি আছে। একজন এমপি যদি আরেকজন এমপিকে সম্মান না করে, সে সম্মান পাল্টা সম্মান আশা করবে কিভাবে? আপনি আমাকে বলেন। আপনি এই জায়গায় এটা আমাকে ফুয়াদ ভাই, এটার জবাবটা আমি চাই তার কাছ থেকে, যে উনি অনেকগুলো কথা যেভাবে বললেন, তো এক হাতে তো তালি বাজে না। 2টা বছর যাবৎ টানা গালি শুনছে বিএনপি, এটা একদম অসত্য না, আপনিও বলতে পারবেন না, আমার ডান পাশের জন্য বলতে পারবেন না। আপনি গায়ে পড়ে কেন গালি দিবেন? আপনি পারলে মামলা করেন, দেখেন গতকাল মামলা করতেও দিয়েছে তাদের।
এই যে কণ্ঠের স্বাধীনতার পাশাপাশি, কণ্ঠের স্বাধীনতা বলতে এই না, আমার বাবা ছোটবেলা বলতো তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতা বলতে এই না যে যা ইচ্ছা তাই করা। চরিত্র বলতে এই না যে তুমি শুধু লম্পট নও, চরিত্র কিন্তু আপনি একটা মিথ্যা কথা বলছেন, অসত্য কথা বলছেন, এটাও কিন্তু আপনার চরিত্রহীনতার একটা জায়গা। তো প্রত্যেকটা জায়গায় তো চিন্তা করতে হবে একজন রাজনীতিবিদের যে আমি ফিউচারে অনেক বড় হব। আমরা তো কতদিন আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম পড়ি আমার ওয়েট ছিল সম্ভবত আপনার 30 থেকে 32 কেজি। সেই সময় থেকে আমার নেতৃত্ব কর্মীও মনে হয় না, এত হালকা পাতলা বাতাসে আগে চলতাম। সেইখানে আমি তখন থেকে আমার মায়ের শাড়ি পরা শুরু করছি, যাতে আমাকে মনে হয় যে আমি আপনার প্রতিনিধিত্ব করার জন্য রেডি হচ্ছি, প্রিপারেড। তো সেইখানে আমি এখন পর্যন্ত সেটা ধরে রাখার চেষ্টা করি। তো সেই জায়গায় আপনি একজন নেতা হবেন, নেতাকে আপনি যে দেশের নেতা হবেন সে দেশের নেতাকে জনগণ কিভাবে চায় আপনি বুঝবেন না, আপনি তার পালসের খবর রাখবেন না, তাহলে কিভাবে সম্ভব? আপনি সারাদিন গালি দিবেন, গালিরও তো একটা সীমা আছে। এখন আপনি এমন পর্যায়ে নিয়ে গেছেন গালিটাকে যে পুলিশ অকপটে বলে যে আপনাদের থেকে কিন্তু আমরা বেশি। একটা জেলায় একটা থানায় কয়টা পুলিশ থাকে? তারপরে যখন পুলিশ বলে আপনাদের থেকে আমরা বেশি, বেশি কথা বললেন না, যা বলছি শুনেন, 3টা শর্ত দিলাম বা 2টা শর্ত দিলাম, কি বলেছিল গতকালকে দেখলাম। তো এই জায়গায় আপনি কেন মিছামিছি সমস্ত দেশটাকে সংক্ষুব্ধ করার চেষ্টা করছেন? জি আপা, আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, আমি আবারও ফিরছি আলোচনায়। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি এই পর্যায়ে ব্যারিস্টার ফুয়াদকে দিয়ে শুরু করতে চাই। তার আগে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে এএফপির কিছু একটা প্রতিবেদন আমি উল্লেখ করতে চাই। রাজনৈতিক দলগুলোর কোন্দল, আপনারা দুজনেই বলছেন যে হেট স্পিচ, কিন্তু এর বাইরেও আধিপত্য নিয়ে কোন্দল আছে, সেইগুলো নিয়ে তারা আসলে এএফপির প্রতিবেদনটা আছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে রাজনৈতিক সংঘর্ষের বড় অংশটি ঘটে চলেছে স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে। গার্ডিয়ান আরেকটি খবর দিচ্ছে, সংঘর্ষের ঘটনাগুলোর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিএনপি আওয়ামী লীগের মুখোমুখি অবস্থান এবং বিএনপি জামায়াতের স্থানীয় পর্যায়ে সংঘর্ষ প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। এছাড়া সাভার, চট্টগ্রাম সহ দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা আমরা দেখেছি। 9 জুন একটি বৈঠক চলাকালীন বিএনপির স্থানীয় প্রতিনিধি বিল্লাল হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যা করা হয়। 12 জুন চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় করে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা মাসুদুল হককে গুলি করে হত্যা করে। 6 জুলাই ঢাকার অদূরের সাভারে একটি বিরোধী দলের সমাবেশে হামলাকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে, এতে জাতীয় নাগরিক পার্টির 4 জন কর্মী আহত হন। আমরা শুধু বক্তব্য না, একটি আধিপত্য বিস্তার নিয়েও বিভিন্ন দলের কোন্দল নিয়েও আমরা সংঘর্ষের ঘটনা দেখছি। আসলে এইগুলোর কারণটা কি? একটা তো হচ্ছে যে বহু বছর সহিংস রাজনীতিতে যে সকল নেতাকর্মীরা অভ্যস্ত হয়ে গেছেন তাদেরকে আপনি সাডেনলি তো কালচার থেকে বের করে নিয়ে আসতে পারবেন না। তারা আপনার যে ঘটনাগুলো ঘটেছে এটা খুবই বাংলাদেশের কালচারে খুবই রেগুলার ঘটনা আর কি। তারপরে রয়ে গেছে আপনার সরকারি দলের ভিতরকার গ্রুপিং পলিটিক্স। কারণ হচ্ছে যে বিরোধী দলে থাকা অবস্থায় কিন্তু আমরা খুব বেশি বীরপুরুষের দেখা পাই নাই। মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে যখন এক কাপড়ে 40 বছরের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমরা কিন্তু এরকম হাজার হাজার লাঠিসোঁটা নিয়ে বীরপুরুষদেরকে রাস্তা দেখতে পাইনি। বালুর ট্রাক দিয়ে যখন বেগম জিয়াকে আটকে রাখা হয়েছিল, অথবা মার্চ ফর ডেমোক্রেসিতে যখন বের হইতে দেয় নাই, সেদিন কিন্তু আমরা লক্ষ লক্ষ বীরপুরুষ দেখি নাই। 28শে অক্টোবরও আমরা পল্টনে প্রচুর বীরপুরুষ পাই নাই। তো এই জন্য হচ্ছে যে আমরা এবং আওয়ামী বীরপুরুষদের দিকে এখন তাকান, এই যে আওয়ামী বীরপুরুষ শামীম ওসমান, আওয়ামী বীরপুরুষ হাজী সেলিম, আওয়ামী বীরপুরুষ নিজাম হাজারি, তারপরে জয়নাল হাজারি মরহুম, আওয়ামী বীরপুরুষ আজম ও নাসির, কে কোথায় আছে এখন বলেন দেখি? নানক, এই সকল বীরপুরুষরা কোথায়? আপার এলাকার বিখ্যাত বীরপুরুষ। তো এই বীরপুরুষত্ব ওয়ার্ক করে না পলিটিক্সে। পলিটিক্সে পার্মানেন্টলি হচ্ছে ওয়ার্ক করে হচ্ছে ডিসেন্সি। আপনি যদি ডেমোক্রেটিক ভ্যালুজ মেনটেন করে রাজনীতিটা করেন। এই যে হাসিনা যে পরিমাণ গুন্ডামি করছে গত 17-18 বছর, বীরপুরুষত্ব দেখাইছে, কী লাভ হয়েছে? এই জন্য আমরা আমাদের সহযোদ্ধা সকল রাজনৈতিক দলকে বলছি, দয়া করে বীরপুরুষত্ব দেখাবেন না, এটা ওয়ার্ক করে না।
একজন বিএনপির নেতা বলতেছে আমরা না চাইলে কোথাও কেউ পদযাত্রা করতে পারবে না, মানে তার এত বড় দল, এনসিপি এত ছোট দল, ওয়েল আসলে পদযাত্রা করতে পারবে আপনারা না চাইলেও। আপনারা চান নাই না চান নাই, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, অতএব কার কতটুকু ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, এগুলো আমরা জানি। এই কথাগুলো বলাটা খুব অন্যায় কথা, কারণ হচ্ছে দেশের মানুষের ক্ষমতা কোনো দলকে দিয়ে দেওয়া হয়নি। কে গণতন্ত্র প্র্যাকটিস করবে, কে মিছিল মিটিং করবে না করবে। এই জন্য হচ্ছে যে আমি এর আগে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র এই রাজনৈতিক সংস্কৃতি নিয়ে ডিল করবার জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের দাওয়াত দিতে পারেন। সকল রাজনৈতিক দল যারা রাজপথে, সংসদে আছে, সংসদের বাইরে আছে, গণতন্ত্রে বিশ্বাস করে, জুলাইয়ের পক্ষে, সকল দলকে নিয়ে একটা জায়গাতে একমত হওয়া দরকার যে আমরা কোনো পক্ষকে কেউ ব্যক্তিগতভাবে অ্যাটাক করব না। আমরা দল নিয়ে কথা বলবো, সরকারের পলিসি নিয়ে কথা বলবো, কিন্তু ব্যক্তিগতভাবে পরিবার নিয়ে, মা বোন নিয়ে, আপনার বংশ পরিচয় নিয়ে, এগুলো নিয়ে কেউ কথা বলবো না। স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি কি করবেন সেটি আপনি কথা স্থানীয় বলছেন। পলিটিক্স হচ্ছে গণতন্ত্রায়ন। স্থানীয় পলিটিক্সের মূল সমস্যা হচ্ছে আপনার কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন আগামী দিনটাতে, কে উপজেলা চেয়ারম্যান হবেন, কে মেয়র হবেন। এখন এটাতে একটা সমাধান হচ্ছে সিম্পলি গণতন্ত্রের প্র্যাকটিসে ফিরে যাওয়া। বিএনপি অনেক বড় দল, 20 বছর ধরে সে ক্ষমতার ভাগ বাটোয়ারাতে ছিল না, তাহলে তার ভিতরে এখন অনেক প্রার্থী। মেম্বার হইতে চায় বিএনপির 10 জন আছে, এবং চেয়ারম্যান হইতে চায় 5-7 জন, 10 জন। আমার ইউনিয়নে 17 জনের নাম দেখলাম আপনার বিএনপির, সবাই বিভিন্ন অঙ্গ সংগঠনের। এখন এই কারাকারিটাকে আপনি রিজলভ কিভাবে করবেন? আপনি ইউনিয়ন পরিষদে বিএনপির সদস্যদেরকে ভোটাভুটিতে দিয়ে দেন, যারা যারা চেয়ারম্যান হইতে চায় তারা ভোটে চলে আসুক, দলের ভিতরে ভোটে যে বেশি ভোট পাবেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হবেন। মানে আপনাকে একটা ফরম্যাটে আনতে হবে। তো এটা তো শক্তির মহড়ায় চলে গেছে। আপনি এখানে যদি গণতন্ত্র আনতে না পারেন,